আসসালামু আলাইকুম। আজ ২রা এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ইরানের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়ার দুর্ধর্ষ চেচেন যোদ্ধারা। ক্রাউন প্রিন্স নিয়ে ট্রাম্পের মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ সৌদি আরব। বিশ্বে তেল শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনীভূত হচ্ছে নতুন উত্তেজনার মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের পরিকল্পনা করছেন, ঠিক তখনই এক বিস্ফোরক ঘোষণা দিল রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ আধা সামরিক বাহিনী। চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত এই যোদ্ধারা জানিয়েছে, আমেরিকা যদি ইরানে স্থল সৈন্য পাঠায় তবে তারা তেহরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। এই ঘোষণা যুদ্ধের সমীকরণে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন সিনেটর ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি ইরানে স্থল অভিযান শুরু করে তবে শত শত আমেরিকান সৈন্যের প্রাণহানি হতে পারে। বিশেষ করে যদি চেচেন যোদ্ধাদের মতো অভিজ্ঞ ও দুর্ধর্ষ বাহিনী ইরানের সঙ্গে হাত মেলায়, তবে এই যুদ্ধ আমেরিকার জন্য এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারে। রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক থাকলেও চেচেন যোদ্ধাদের সরাসরি মোতায়েন নিয়ে মস্কো এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে এই সম্ভাব্য জোট মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে স্থল সৈন্য পাঠানোর ইঙ্গিত দিয়েছেন, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই পরিস্থিতিতেই চেচেন নেতা রমজান কাদিরভ পন্থী বাহিনী ইরানের হয়ে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছে। কারা এই চেচেন যোদ্ধা? চেচেন যোদ্ধারা রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের একটি শক্তিশালী আধা সামরিক বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ ও অনুগত নেতা রমজান কাদিরভের নেতৃত্বে তারা পরিচালিত হয়। তারা মূলত গেরিলা যুদ্ধ এবং সন্ত্রাস দমন অভিযানে পারদর্শী। এর আগে ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে তারা রাশিয়ার পক্ষে অংশ নিয়েছে। প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী চেচেন যোদ্ধারা এই লড়াইকে একটি ধর্মীয় যুদ্ধ বা জিহাদ হিসেবে দেখছেন। তাদের মতে এটি ইসলামী বিশ্বের ওপর পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি নৈতিক লড়াই। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘরি রাষ্ট্রীয় গণমাধ্যমে মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, যদি কোনো বিদেশি শক্তি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায় তবে আমাদের বাহিনী তাদের পা কেটে দেবে। তিনি আরও দাবি করেন যে মার্কিন হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি এবং তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এখনও অক্ষত ও গোপন রয়েছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে স্থল সৈন্য পাঠানোর ইঙ্গিত দিয়েছেন, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই পরিস্থিতিতেই চেচেন নেতা রমজান কাদিরভ পন্থী বাহিনী ইরানের হয়ে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সৌদি আরবের নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভাবেননি তাকে আমার পশ্চাৎ দেশে চুমো খেতে হবে। ট্রাম্পের এমন মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছে সৌদি। পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউসের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নীল কুইলিয়াম সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে ২ এপ্রিল বলেছেন, হোয়াইট হাউসের প্রতি সৌদি এখন অনেক হতাশ। তিনি বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে সৌদি হতাশ হয়েছে। যখন গত কয়েক বছরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এই ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য হতাশাজনকই। তার মতে ট্রাম্প বলেছেন, যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে, যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করবে। এই বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের স্বাধীন কাজকর্মে সৌদি ব্যাপকভাবে হতাশ। পরিণতি কি হতে পারে সেটি নিয়ে ট্রাম্প যেভাবে ভাবতে চান না, আবার ক্রাউন প্রিন্সকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার সবই সৌদিকে হতাশ করেছে। এই বিশেষজ্ঞ বলেছেন, প্রিন্স সালমান ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পকে নিয়ে সৌদির নেতৃবৃন্দ এখন উদ্বিগ্ন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হাইকেল বলেছেন, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে।
এছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল সক্ষমতা যেন ব্যাপকভাবে হ্রাস পায়, কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বার্নার্ড হাইকাল বলেন, সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে এবং তারা তাদের বিশাল ভূখণ্ড রক্ষা করতে পারবে না যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয়। আর আপনি প্রস্তর যুগে ফিরে যাওয়ার কথা বলছেন, এটি আসলে অসহনীয় পরিস্থিতি। ইরান ইতোমধ্যে তাদের সক্ষমতা দেখিয়েছে। যখন তাদের অবকাঠামোতে হামলা হয়েছে তখন হুমকি দিয়ে আরব দেশগুলোর বিভিন্ন অবকাঠামোতে তারা নির্ভুল হামলা করেছে, যার মধ্যে সৌদির তেল শোধনাগার, কুয়েত ও বাহরাইনের পানি শোধনাগার এবং কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রের হামলা উল্লেখযোগ্য। আরব দেশের এক কর্মকর্তা বলেছেন, গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তখন আরব নেতারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্প যেন তার হুমকি বাস্তবায়ন না করেন, কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে সেটি তারা সহ্য করতে পারবে না। প্রফেসর হাইকেল বলেছেন, আরব নেতারা আবারও ক্ষুব্ধ হয়েছেন যখন হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে এই যুদ্ধের ব্যয় আরব দেশগুলো থেকে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে ইরান দাবি করেছে তাদের গোপন অস্ত্র ও গোলাবারুদের মজুত এখনও অক্ষত রয়েছে। 2 এপ্রিল ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জলফাঘরি এই দাবি করেন। তিনি বলেন, আপনারা যেসব স্থানে হামলা করেছেন বলে মনে করছেন সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে হয় যেগুলোর বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই এবং কখনোই পৌঁছাতে পারবেন না। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান কয়েক সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা কিছুটা কমেছে, তবুও তেহরান এখনও পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে গত 4 সপ্তাহে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল নয়, তবে মিত্রদের সহায়তার জন্য অঞ্চলটিতে অবস্থান করছে। তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সহ আঞ্চলিক মিত্রদের ধন্যবাদ জানান এবং বলেন, আমরা তাদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেব না। ভাষণে ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যু স্লোগান দিয়ে আসছে এবং বিভিন্ন হামলার পেছনে তাদের ভূমিকা রয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন, তার প্রশাসন আগেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা পারমাণবিক চুক্তি বাতিল করেছে এবং 2020 সালে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল। ট্রাম্প দাবি করেন, চলমান সামরিক অভিযানের মূল লক্ষ্য প্রায় অর্জিত এবং যুদ্ধ শেষের পথে, তবে প্রয়োজন হলে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা আরও বড় ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আনবিয়া জানায়, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে এই যুদ্ধ চলবে, আপনাদের অপমান, পরাজয়, স্থায়ী অনুতাপ ও আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত। বিবৃতিতে আরও বলা হয়, আরও কঠোর, বিস্তৃত এবং ধ্বংসাত্মক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। এবার দেশের খবর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার পর্যন্ত টানা 33 দিন পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। তেলের দাম হয়েছে আকাশচুম্বী। তেলের সংকট মোকাবেলায় বিশ্বের অনেক দেশই নানা পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে যাওয়া দেশ হতে পারে বাংলাদেশ। বুধবার ইন্ডিপেন্ডেন্ট এই রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে। প্রায় 17 কোটি মানুষের বাংলাদেশে মোট জ্বালানির প্রায় 95% আমদানির ওপর নির্ভরশীল। ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বহু মোটরসাইকেল চালক ও পরিবহন কর্মী ঘন্টার পর ঘন্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ ফিরছেন খালি হাতে, কারণ পাম্পে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতেও যানবাহনের
বিমানের সংখ্যা কমে এসেছে। অন্যদিকে যুদ্ধ কবে নাগাদ শেষ হবে এবং ইরান হরমুজ প্রণালী আবার খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার এই পথ দিয়ে এশিয়ার প্রায় 90% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকার জ্বালানি রেশনিং চালু করতে যাচ্ছে। ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ, বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা, এমনকি কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মতো পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। ঈদ উল ফিতরের সময় সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হলেও সামগ্রিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড মজুত অপরিশোধিত তেলের পরিমাণ খুবই সীমিত। মাত্র 2 সপ্তাহের মতো চাহিদা মেটানো সম্ভব এই তেল দিয়ে। একইভাবে ডিজেল ও অকটেনের মজুতও দ্রুত কমে আসছে। মার্চের শুরুর হিসাব অনুযায়ী ডিজেলের মজুত ছিল মাত্র 9 দিনের চাহিদা মেটানোর মতো। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। রিপোর্টে বলা হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে। বাংলাদেশ সরকার দাবি করছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। 24 জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার পুনঃ তদন্ত চেয়ে করা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। 2 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মনজুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন ইনুর আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি মানবতা বিরোধী অপরাধের এই মামলার পুনঃ তদন্ত চেয়েছেন, তবে আবেদনটি খারিজ করে দেন আদালত। ইনুর আরেক আইনজীবী সিফাত মাহমুদ শুভ বলেন, হাসানুল হক ইনুর মামলায় আজ যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। পুনঃ তদন্ত চাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত সংস্থার বিষয়ে যেসব ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এতে আমরা ব্যথিত। একই সঙ্গে বিচারের পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ। এ কারণে আমরা এই মামলার পুনঃ তদন্ত চেয়েছি। এর আগে 10 মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় 64 পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন হাসানুল হক ইনু। নিজের আইনজীবীর মাধ্যমে এই বক্তব্য দাখিল করেন তিনি, তবে মৌখিক সাক্ষ্যের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন এই আইনজীবী। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার যোগ্যতা কি? আপনি যে বিষয়ে সক্ষম, যতটুকু সক্ষম সেটাই হচ্ছে আপনার যোগ্যতা। আপনি যদি আপনার সক্ষমতা আস্তে আস্তে বাড়াতে থাকেন তাহলে আপনার যোগ্যতাও বাড়বে। আর যোগ্যতা বাড়াবার একমাত্র এবং প্রধানতম কৌশল হচ্ছে জ্ঞান বাড়ানো। আপনি যে বিষয়ে পারদর্শী হতে চান সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানুন, সবটুকু জানুন, অজানা সকল বিষয় সম্পর্কে ধারণা রাখুন। তাহলেই দেখবেন আপনি আপনার সেক্টরে সফল হতে পেরেছেন, সবার দৃষ্টিতে আইকন হতে পেরেছেন। বন্ধুরা, আসুন আমরা জ্ঞান বাড়াই। জ্ঞান বাড়াবার মধ্য দিয়ে আমাদের কর্মদক্ষতা বাড়বে, এর মধ্য দিয়ে আমাদের যোগ্যতাও বাড়বে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরো খবর। 4 নভোচারী নিয়ে নাসার আর্টেমিস 2 নভোযান চাঁদের দিকে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 2টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আর্টেমিস 2 তার যাত্রা শুরু করে। গত 53 বছরের মধ্যে এটি চাঁদের দিকে মানুষের প্রথম যাত্রা। এই 4 নভোচারী মোট 10 দিনের মিশনে মহাকাশে অবস্থান করবেন। এ সময় তারা পৃথিবীর চারদিকে ঘুরে চাঁদের দিকে যাবেন। এরপর চাঁদকে একবার প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এটি চন্দ্রাভিযান হলেও নভোচারীদের কেউ চাঁদে পা রাখবেন না। এবারের চন্দ্রাভিযানে গেছেন নাসার রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার এবং ক্রিস্টিনা কোচ। তাদের সঙ্গে আছেন কানাডা মহাকাশ সংস্থার জেরেমি হানসেন। তিনি প্রথম কানাডিয়ান হিসেবে চাঁদের দিকে গেছেন। যাত্রা শুরুর পর SLS রকেটটির উপরের অংশ নভোচারীদের ক্যাপসুল থেকে আলাদা হয়। এর মাধ্যমে ওরিয়ন ক্যাপসুলটির 70 মিনিটের টেস্ট ড্রাইভ শুরু হয়। এদিকে গত 53 বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো মানুষ চাঁদের কাছে যাচ্ছেন। এবারের এই মিশনে নভোচারীরা পৃথিবী থেকে এতটা দূরে যাবেন যে এর আগে কোনো মানুষ এতটা দূরে যাননি। এর মাধ্যমে অ্যাপোলোর দূরত্বের রেকর্ড ভেঙে যাবে। আর্টেমিস 2 এর নভোচারীরা চাঁদের নিম্নকক্ষ ছাড়িয়ে আরও দূরে ভ্রমণ করবেন। 2028 সালে আবারও চাঁদের মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আজকে থেকে শুরু হওয়া আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মূলত ওই মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাসার আর্টেমিস কর্মসূচিটা আসলে কি?
নাসার কয়েক দশকের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো আর্টেমিস। 1972 সালের পর আবারও মানুষকে চাঁদে পাঠানো, সেখানে দীর্ঘমেয়াদী ঘাঁটি তৈরি এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ প্রশস্ত করার উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেয় নাসা। বর্তমানে 5টি মিশনে এই কর্মসূচিকে বিভক্ত করেছে নাসা। সেগুলো হলো আর্টেমিস 1, 2, 3, 4 এবং 5। আর্টেমিস 1 ছিল একটি চালকবিহীন পরীক্ষামূলক ফ্লাইট, যা 2022 সালের 16 নভেম্বর উৎক্ষেপণ করা হয় এবং 25 দিন স্থায়ী হয়েছিল। এটি সফলভাবে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথে স্থাপন এবং আর্টেমিস 2 এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।